মধুপুর গ্রামে এক ব্যবসায়ী বসবাস করত, যার নাম ছিল সমীর। সমীর তার স্ত্রী বেলা এবং তার বয়স্ক মা রিনাকে নিয়ে একটা সুন্দর বাড়িতে থাকত। সমীরের কোনো টাকা পয়সার অভাব ছিল না, কিন্তু সমীরের স্ত্রী বেলার জন্য তার সংসারের আর্থিক অবস্থা পুরোটাই খারাপ হয়ে যায়। বেলার জন্য পুরো সংসারটাই ভেঙে তছনছ হয়ে যায়। কি হয়েছে গিন্নি, তুমি এমন ভাবে মুখ ফুলিয়ে রেখেছো কেন? তুমি আর কোনো কথা বলো না, তোমার সাথে বিয়ে করে আমার কপালটা পুরোটাই খারাপ হয়ে গেছে। এসব তুমি কি বলছো গিন্নি? তোমাকে আমি কতটা ভালোবাসি, তোমার কতটা খেয়াল রাখি। আমরা কত ভালো বাড়িতে থাকি, কত ভালো ভালো খাবার খাওয়াই তোমাকে, আর কত ভালো পোশাকও পরাই তোমাকে। তারপরেও তুমি বলছো তোমার কপাল খারাপ? আরে ভালো কপাল আমার না, ভালো কপাল তোমার মায়ের। সব রোজগারের টাকা নিয়ে এসে তুমি তোমার মায়ের হাতে তুলে দাও। এ বাড়ির হত্যাকর্তা তো তোমার মাকেই বানিয়ে রেখেছো। এ বাড়িতে আমার কোনো সম্মান নেই। আরে গিন্নি, তুমি ভুল বুঝছো। আমি যতটা তোমাকে ভালোবাসি, মা ঠিক ততটাই তোমাকে ভালোবাসে। মা এ বাড়ির বড়, তাই এ বাড়ির সব কিছু জিনিস গুছিয়ে রাখে। তাই এই সংসারের দায়িত্বটাও মাই ভালো করতে পারে। কারণ সারা মাসের রোজগারের টাকা আমি মায়ের হাতে তুলে দিলে সেই টাকাগুলো মা বাঁচিয়ে বাঁচিয়ে খরচা করে, যাতে আমরা সারা মাস ভালোভাবে কাটাতে পারি। তার জন্যই তো মা এই বাড়ির কর্ত্রী। হ্যাঁ হ্যাঁ, তুমি তোমার মায়ের হয়েই কথা বলো। আমি তো এই বাড়িতে কাজ করার জন্য এসেছি, কাজের ঝি হয়ে, তাই না? আরে বেলা, আমি কি এমন বললাম যে তুমি এতটা রেগে যাচ্ছ? আমি তো তোমার হাত খরচের টাকা দিই, যাতে তুমি তোমার নিজের খরচ চালাতে পারো। আমার চাই না, তোমার টাকা লাগবে না আমার, তোমার টাকা তুমিই রাখো। সমীর একজন ভালো মানুষ, আর সমীরের একটা মুদিখানার দোকান ছিল। এতে সমীরের পরিবার বেশ ভালোই সুখের দিন কাটাচ্ছিল। কিন্তু সমীরের স্ত্রী বেলা রেগে যেত এই কারণে যে সমীর তার সমস্ত পরিশ্রমের টাকা সমীরের মা রিনার হাতে তুলে দিত, যাতে সে বুঝে শুনে সংসার চালাতে পারে। কিছুদিন পরে আবারও তাদের মধ্যে ঝামেলা শুরু হয়। আরে বেলা, সব ব্যাগপত্র গুছিয়ে নিয়ে কোথায় যাচ্ছ তুমি? বাপের বাড়ি যাচ্ছ নাকি? শোনো, আমি আর এখানে থাকতে পারবো না, অনেক হয়েছে। তুমি থাকো তোমার মায়ের সাথে। আর হ্যাঁ, আমি তোমাকে ছেড়ে সারা জীবনের জন্য আমার বাপের বাড়ি চলে যাচ্ছি, আর কখনো এখানে ফিরে আসবো না। আর আমাকে ফিরিয়ে আনার একদম চেষ্টা করবে না তুমি। এমন করে বলো না বেলা, তুমি চলে গেলে এই সংসার কেমনভাবে চলবে? আর একজন স্ত্রীর জন্যই তো একটা সংসার চলে। তুমি না থাকলে আমাদের সংসারটা কিভাবে পূর্ণ হবে? তুমিই তো ধরে রেখেছো সংসারটা, তোমার জন্যই তো এই সংসারটা এত হাসি খুশিতে আছে। ঠিক আছে, যদি এমনটাই হয় তাহলে আমার একটা শর্ত মানতে হবে, তারপর আমি এখানে থাকবো। না হলে আমি বাপের বাড়ি চলে যাব। বলো বেলা, কি শর্ত তোমার? শোনো, তুমি যত টাকা রোজগার করবে তার সব টাকা আমাকে দিতে হবে। সব টাকা মানে সব টাকা। আর আজকের পর থেকে এই ঘরের মালকিন হব আমি। আমি যা বলবো সেটাই হবে বাড়িতে, আর যত কিছুই হবে সব আমার ইচ্ছাতেই হবে। শোনো বেলা, একবার আমার কথাটা তো শোনো। দেখো, তোমার কথা শোনার মতো আর কোনো ইচ্ছাই আমার নেই। আমি চলে যাচ্ছি বাপের বাড়ি, আর কোনোদিনও এখানে ফিরে আসবো না, বুঝেছো তুমি? দাঁড়াও দাঁড়াও বেলা, আমি তোমার শর্তে রাজি আছি। আমার সব পরিশ্রমের টাকা আমি তোমাকে দিয়ে দেব। আর আজকের পর থেকে তুমি আমার বাড়ির মালকিন। তুমি এই বাড়ি আর আমাদেরকে ছেড়ে কখনো যেও না বেলা। এমন কথা শোনার পর বেলা মনে মনে অনেক খুশি হয়ে যায়। দেখো, আমি তোমার কথা কিভাবে বিশ্বাস করতে পারি। আগে তুমি তোমার মায়ের কাছ থেকে সিন্ধুকের চাবি এনে দাও, তারপর আমি তোমাকে বিশ্বাস করব। ঠিক আছে বেলা, আমি এক্ষুনি গিয়ে মায়ের কাছ থেকে সিন্ধুকের চাবি এনে তোমাকে দিচ্ছি। এরপর সমীর তার মায়ের কাছে যায়। মা, সিন্ধুকের চাবিটা আমাকে দাও, না হলে বেলা যে বাড়ি ছেড়ে চলে যাবে। আরে খোকা, এতে এত দুঃখ পাওয়ার কি আছে? এই সংসারটা তো ভবিষ্যতে যে চালাবে তারই তো অধিকার আছে এই চাবি নেবার। তুই দাঁড়া, আমি এক্ষুনি চাবি দিচ্ছি। এই নে খোকা, বৌমাকে চাবিটা দিয়ে দে। তুই একদম মন খারাপ করিস না। ধন্যবাদ মা, তোমার কথা শুনে আমার মনটা একটু হালকা হলো। এরপর সমীর ওই চাবিটা নিয়ে বেলাকে দিয়ে দেয়। তারপর বেলা চাবি নিয়ে সিন্দুকটা খুলে দেখে। আরে বাবা, সিন্ধুকে এত টাকা পয়সা!
এই সিন্ধুকে তো টাকা পয়সায় ভর্তি, আর আমি যদি এইবার থেকে আরও বেশি বেশি করে টাকা রাখি তাহলে তো আমার কাছে টাকা আর টাকা। একদিন সমীর দোকান থেকে অনেক পরিশ্রম করে বাড়িতে আসে। বেলা, আমার খুব জোরে খিদে পেয়েছে, তুমি তাড়াতাড়ি আমাকে কিছু খেতে দাও। ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি এক্ষুনি তোমাকে খেতে দিচ্ছি। এরপর বেলা সমীরকে খেতে দেয়, আর খাবার দেখে সমীর অবাক হয়ে যায় এবং বলে ওঠে, বেলা, আমি তো সকালে তোমাকে বলে গিয়েছিলাম যে মাংস রান্না করতে, কিন্তু তুমি তো ডাল ভাত বানিয়ে রেখে দিয়েছো। কি হয়েছে? ঘরে কি টাকা ছিল না নাকি? হ্যাঁ গো, তুমি সংসার চালানোর জন্য যে টাকা দিয়েছিলে তা সব শেষ হয়ে গেছে, তাই তো আজ এই বানিয়েছি। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। এই নাও, এখানে 10,000 টাকা আছে। কাল থেকে ভালো ভালো রান্না করবে, ঠিক আছে? আর আমি এখন এই খাবারটা খেয়ে নিচ্ছি, কোনো অসুবিধা হবে না আমার। ঠিক আছে গো, তুমি একদম চিন্তা করো না, আমি কাল থেকে ভালো ভালো রান্না করব। এমনভাবেই বেলা ওই টাকাগুলো নিয়ে সিন্ধুকে রেখে দেয়, আর সেই সিন্ধুকে আগের থেকে আরও অনেক বেশি টাকা জমে গিয়েছিল। আমি এত কম সময়ে কত টাকা পয়সা জমিয়ে রেখেছি, এমনভাবে রাখতে রাখতে আমি তো একদিন অনেক বড়লোক হয়ে যাব, তখন আমার কাছে টাকা আর টাকা থাকবে। এমনভাবেই বেলা ধীরে ধীরে বাড়িতে সব ভালো মন্দ রান্না বন্ধ করে দেয়, আর সমীর যদি ওকে কোনো প্রশ্ন করত তখন কোনো না কোনো বাহানা দিতেই থাকতো। এমনভাবে ধীরে ধীরে বাড়ির অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। বেলা, সিন্ধুক থেকে এখনই 20,000 টাকা বের করে দাও আমাকে, কেননা দোকানের সব মালপত্র ফুরিয়ে গেছে, ওই জিনিসপত্র এখনই কিনতে হবে। কিন্তু সিন্ধুকে তো কোনো টাকা পয়সা নেই, তুমি অন্য কোথাও থেকে টাকা ধার করে নাও। কি? সিন্ধুকে কোনো টাকা পয়সা নেই? বেলা, আমি তো তোমাকে এত টাকা দিয়েছি, 1 টাকাও কি তুমি সিন্ধুকে রাখোনি? আর তুমি এখন বলছো যে 1 টাকাও সিন্ধুকে নেই, তাহলে গেল কোথায় সব টাকা? তুমি তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না? তুমি যা কিছু বলো সব কিছু মেনে নেওয়া যায়, কিন্তু তুমি আমাকে অবিশ্বাস করছো, এটা মেনে নেওয়া যায় না। থাকবো না আমি আর তোমার বাড়িতে, চলে যাব আমি আমার বাপের বাড়িতে। আমার নিজের স্বামী আমাকে চোর বলছে, এটা কখনো মেনে নেওয়া যায় না। এই বলে বেলা মিথ্যা মিথ্যা কান্না শুরু করে দেয়, যা দেখে সমীরের অনেক কষ্ট হয়, তাই সে সব কিছু বলে বেলাকে বলতে থাকে, আরে গিন্নি, আমি তো তোমাকে অবিশ্বাস করিনি, আমি তোমাকে শুধু জিজ্ঞাসা করেছি। তুমি চিন্তা করো না, আমি অন্য কারো কাছ থেকে টাকা ধার করে নেব। এইসব বলে সমীর বেরিয়ে পড়ে তার এক বন্ধুর সাথে দেখা করতে। ভাই, কেমন আছিস? শোন না, আমার 20,000 টাকা চাই, আর আমার টাকাটা খুবই প্রয়োজন। তোর কাছে যদি ধার হয় তাহলে আমাকে দে না, পরে আমি শোধ করে দেব। আরে সমীর, তুই তো এত টাকার মালিক, আর তোর কি না এখন টাকার দরকার? কি হলো রে? ঘরে সব ঠিকঠাক আছে তো ভাই? হ্যাঁ রে, সবই ঠিকঠাক আছে, কিন্তু এখন একটু অসুবিধা হয়ে গেছে, তাই আমার কাছে কোনো টাকা পয়সা আপাতত নেই। তাই টাকাটা খুবই দরকার ছিল, কারণ দোকানে কিছু মালপত্র তুলতে হবে। হ্যাঁ রে সমীর, তুই তো আমার কত বিপদের সময় আমাকে সাহায্য করেছিস, আর আমি তোকে টাকা দিতে কেন পারবো না বল? তুই একটু দাঁড়া, আমি তোকে এক্ষুনি 20,000 টাকা দিচ্ছি। আর হ্যাঁ ভাই, ঠিক সময় টাকাটা দিয়ে দিস, আমার খুবই প্রয়োজন। কয়েকদিন পরে মায়ের অপারেশন, বুঝিসই তো তুই। একদম চিন্তা করিস না, আমি ঠিক সময়ে টাকাটা দিয়ে দেব তোকে। এইভাবে সমীর অন্যদের কাছ থেকে টাকা ধার নিচ্ছিল, আর অন্যদিকে বেলা বান্ধবীদেরকে নিয়ে হাসি ঠাট্টা করতে ব্যস্ত ছিল। আরে বেলা, ভালোই তো নাটক করলি, তারপর কি হলো বল? তারপর যা হলো, আমি মিথ্যা করে বাপের বাড়ি যাওয়ার নাটক করি, আর আমার ভোলা ভালা বর আমার চোখের জল বিশ্বাস করে গলে যায়, আর কিচ্ছু বলার সাহস পায় না। বেলা, তুই তো অনেক চালাক আছিস রে। চালাক তো হতেই হবে বোন, চালাক না হলে যে আমার আর মান সম্মান থাকবে না, আর চালাক বলেই তো এই বাড়িটা পুরো হাতের মুঠোয় করে রেখেছি। জানিস তো, আমি বাড়িতে কোনো ভালো মন্দ রান্না করি না, আর যা কিছু টাকা পাই সব আমি সিন্ধুকে জমিয়ে রেখে দিই। তারপর তিনজন এমনভাবে হেসে হেসে গল্প করতে থাকে। বিকালের দিকে সমীর বাড়ি ফিরে আসে। আরে মা, তুমি এমনভাবে শুয়ে শুয়ে কাঁপছো কেন? আরে বাবা, আমার জ্বর এসেছে, কম্বল গায়ে দিয়েও মনে হচ্ছে শীত মানছে না, কখন থেকে কেঁপেই যাচ্ছি। আরে বেলা, তাড়াতাড়ি এই ঘরে এসো, দেখো মায়ের শরীর কেমন খারাপ হয়ে গেছে। মা, তুমি একদম চিন্তা করো না, আমি তোমাকে সবচেয়ে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব, তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। হ্যাঁ বাবা, তুই তাড়াতাড়ি আমাকে ডাক্তারখানায় নিয়ে যা,
আমার যে খুব মাথা যন্ত্রণা করছে, উঠতেও পারছি না। এটা শুনে বেলা মনে মনে ভাবতে লাগে, আরে যদি মাকে ডাক্তারের কাছে নিয়ে যাই তাহলে তো 3-4 হাজার টাকা খরচ হয়ে যাবে, আবার উল্টে ওষুধও কিনতে হবে, আর যেতে আসতেও খরচা আছে। না না, এটা কখনোই হতে পারে না। আমি কোনো না কোনো একটা বাহানা দিয়েই দিই, কিন্তু কোনো টাকা খরচ করতে দেওয়া যাবে না। কি ভাবছো বেলা? আমি তো বললাম তাড়াতাড়ি টাকাটা নিয়ে এসো, মাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আর তখনই বেলার মাথায় একটা কুবুদ্ধি আসে, আর সে বলতে থাকে, তুমি এত ভয় পাচ্ছ কেন? আর তোমাকে দেখে মা তো আরও ভয় পেয়ে যাবে। শোনো, ডাক্তারখানা তো অনেক দূরে, আর মাকে নিয়ে যেতে সময়ও লেগে যাবে, ততক্ষণে মায়ের শরীর আরও বেশি খারাপ হয়ে যাবে। তুমি কি বলতে চাও বেলা? আমি কি মাকে এখন এমনভাবেই রেখে দেবো? তুমি একটু শান্ত হও। আমি মায়ের কাছ থেকে একটা টোটকা বানানো শিখেছিলাম। আমি 10 মিনিটের মধ্যেই টোটকাটা বানিয়ে নিয়ে আসছি, তারপর দেখবে মা একদম সুস্থ হয়ে গেছে। আরে বেলা, মায়ের শরীর অনেক খারাপ, এমনভাবে কিভাবে ঠিক হয়ে যাবে বলো তো? তুমি কি আমাকে ভরসা করতে পারছো না নাকি? উনি তো আমারও মা, ওনার দেখাশোনার দায়িত্বটাও তো আমার। ঠিক আছে বেলা, তাহলে তুমি তাড়াতাড়ি টোটকাটা বানিয়ে নিয়ে এসো। এরপর বেলা টোটকা বানানোর জন্য রান্নাঘরে যায়। আমি তো ওদেরকে বলে দিলাম, কিন্তু টোটকা বানানো তো আমি নিজেই জানি না, এখন কি করব? না, কিছু না কিছু তো একটা বানাতেই হবে। যাই, যা করেই হোক কিছু একটা বানিয়ে দিই গা। বেলা টোটকা বানাতে জানতো না, কিন্তু সে টাকা বাঁচানোর জন্য মিথ্যা বলে টোটকা বানাতে এসেছিল। শেষমেশ সে চিনি ফিনি দিয়ে একটা টোটকা বানিয়ে তার শাশুড়ি মাকে খাইয়ে দেয়। শোনো, তুমি গিয়ে একটু বিশ্রাম করো, আর এবার মা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। মায়ের দেখাশোনা আমি করে নেব। আরে মায়ের তো শরীর খুব খারাপ। আরে বললাম তো আমি আছি এখানে, তুমি যাও গিয়ে শুয়ে পড়ো, আর যদি কিছুর প্রয়োজন হয় তাহলে আমি তোমাকে ডেকে নেব। এরপর বেলার কথা মতো সমীর ঘুমাতে চলে যায়। সকালবেলায়ও বেলা সমীরকে তার মায়ের সাথে দেখা করতে দেয় না, সে সমীরকে দোকানে পাঠিয়ে দেয়। এমনভাবেই 3-4 দিন কেটে যাওয়ার পর ওষুধ না খেয়ে খেয়ে বেচারি রিনা নিজে নিজেই সুস্থ হয়ে যায়। দিনকে দিন বেলার কিপটামি বেড়েই যাচ্ছিল, তাতে সমীর অতিষ্ঠ হয়ে যাচ্ছিল। যদি কোনোদিন সমীর বেলাকে কিছু বলতো তাহলে বেলা কোনো না কোনো নাটক শুরু করে দিত। একদিন সমীর কাজ থেকে বাড়ি ফিরে আসার পর, শোনো না, বলছিলাম যে অনেক দিনই তো হয়ে গেল তোমার বোন এখানে আসে না, চলো না আজ একবার গিয়ে তোমার বোনের বাড়ি থেকে ঘুরে আসি, আর তোমার বোনকেও একবার দেখে আসা হবে। ঠিক আছে গিন্নি, কিন্তু আমার অনেক জোরে খিদে পেয়েছে, আগে আমার কিছু খেতে দাও, তারপর না হয় যাব। দেখো, আমার শরীর ভালো ছিল না, তাই তো আমি রান্না করতে পারিনি। আমরা তোমার বোনের বাড়ি থেকেই না হয় একবার খেয়ে আসবো, চলো এবার বোনের বাড়িতে। আরে গিন্নি, আমার কথাটা তো শোনো। দেখো, আর কোনো কথা হবে না, চুপচাপ চলো আমার সাথে। এরপর বেলা এবং সমীর বোনের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আরে দাদা বৌদি, তোমরা এই সময় ভালো আছো তো? তোমরা, মা কেমন আছে? আরে হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। আর কি বলবো বলো তো বোন, তোমার দাদার না তোমার কথা খুব মনে পড়ছিল, তাই তো সে কাজ থেকে এসেই কিছু না খেয়ে সোজা তোমার বাড়িতে চলে এসেছে। লতা মনে মনে ভাবতে লাগে, এরা তো আবার খাওয়া দাওয়ার সময় এসেছে, একবার জিজ্ঞেস করে দেখবো যে খাবে কিনা। এরা তো আবার বলল খাওয়া দাওয়া করে আসেনি। ও, তাহলে কি আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসবো? আরে লতা, এতে আবার বলার কি আছে, যাও তুমি আমাদের জন্য খাবার নিয়ে এসো। আরে খাবার খাওয়ার জন্য কোনো লজ্জা পেতে নেই, আর তুমি তো আমাদের বোন হও, যাও তুমি নিয়ে এসো আমাদের জন্য খাবার। বেলার কথা শুনে সমীরের অনেক লজ্জা বোধ হয়। এটা তুমি কি করলে বেলা? আমাদের কি এতটা খারাপ দিন চলে এলো যে আমরা অন্যের বাড়ি থেকে খাবার চেয়ে খাবো? আরে এতে এত লজ্জা পাচ্ছ কেন? এটা তো আমাদের বোনেরই বাড়ি। তবুও বেলা, এটা তোমার একদম করা উচিত হয়নি। তারপর খাওয়া দাওয়া করে বেলা এবং সমীর বাড়ি ফিরে আসে। পরদিন বেলা এমনভাবে বাড়িতে রান্না করা ছেড়ে দেয়। সমীর যখন দোকানে চলে যেত তখন সে পাশের আত্মীয়দের বাড়িতে গিয়ে জোর করে খাওয়া দাওয়া করে আসতো, আর তার স্বামী সমীর এবং তার শাশুড়ি মায়ের জন্যও খাবার চেয়ে আনতো। এই ব্যাপারে সমীর কিছুই বুঝতে পারছিল না। সমীর যদি বেলাকে কোনো কথা বলতো তখন বেলা নাটক শুরু করতো। এমনভাবেই সব টাকাগুলো বেলা সিন্ধুকে ভর্তি করে ফেলে। সেই সিন্ধুকের ব্যাপারে না সমীর জানতো আর না ওর শাশুড়ি জানতো।
আমি এত টাকা পয়সা গুছিয়ে রেখেছি যে এই গ্রামের মধ্যে সবচেয়ে বেশি ধনী আমি হয়ে গেছি। বেলা এমনভাবেই কথা বলছিল, তখন সেখানে কেউ একজন তাকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। আরে শোনো গিন্নি, আমি মাকে নিয়ে একটু পাশের গ্রামে মধুদের বাড়িতে বেড়াতে যাচ্ছি। হয়তো কাল আমরা চলে আসব। তুমি তোমার খেয়াল রাখবে, ঠিক আছে? ঠিক আছে। এরপর সমীর এবং তার মা পাশের গ্রামে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। ধুর, এবার আমি একা একা এখানে কি করব? তার চেয়ে বরং আমি বাপের বাড়িতে চলে যাই, তাহলে খাবারটা ওখান থেকেই খেয়ে নেব, আর টাকা পয়সাও তেমন কোনো খরচ হবে না। এরপর বেলা টাকা বাঁচানোর তাগিদে সিন্ধুকের চাবি নিতে ভুলে যায়। পরের দিন সকালে যখন সমীররা আসে তখন বেলাও ফিরে আসে এবং বেলা তাড়াতাড়ি করে সিন্ধুকের কাছে যায়, কিন্তু গিয়ে দেখে সিন্ধুকটি খোলা আর সিন্ধুকে কোনো টাকা পয়সা কিছুই ছিল না। বেলার চিৎকার শুনে সমীর এবং সমীরের মা তাড়াতাড়ি ছুটে আসে। কি হয়েছে বেলা, এমনভাবে চিৎকার করে উঠলে কেন? কিন্তু বেলা কোনো কিছু না বলে হাউমাউ করে কাঁদতে লাগে। কি হয়েছে বলবে তো বেলা, তুমি কাঁদছো কেন এমনভাবে? আমার সব সর্বনাশ হয়ে গেছে। এই সিন্ধুকের মধ্যে সব টাকা পয়সা আমি গুছিয়ে রেখেছিলাম, জানি না কে চুরি করে নিয়েছে। টাকা চুরি হয়ে গেছে মানে? কিসের টাকা চুরি? আচ্ছা বেলা, এটা কি সেই টাকা যেই টাকা দিয়ে এতদিন আমরা ভালোভাবে খেতে পারিনি, আর মায়ের এত শরীর খারাপ থাকা সত্ত্বেও ডাক্তার দেখাতে পারিনি, ওষুধ খাওয়ানোর জন্য 1 টাকাও দাওনি? এতদিন আমি আমার মা ঠান্ডায় কত কষ্ট পেয়েছি, তবুও কোনো কম্বল কেনা হয়নি, আর বাড়িতে তো দুধ নেওয়াও বন্ধ করে দিয়েছো, আবার ভালো রান্না করাও বন্ধ করে দিয়েছিলে। এই সব টাকায় কি তুমি সিন্ধুকে ভরে রেখে দিয়েছিলে বেলা? আমি জানি না কিভাবে চুরি হয়ে গেল। আমি তো সিন্ধুকের চাবি ভালোভাবে যত্ন সহকারে রেখে দিয়েছিলাম, কিন্তু এ কি হয়ে গেল? মনে হয় কেউ আমার দিকে নজর রেখেছিল। সমীর সব কিছু চুপচাপ মেনে নিলেও আজ আর চুপচাপ থাকেনি। অনেক হয়েছে বেলা, এবার তোমার নাটক থামাও। দুঃখ আমার এই ব্যাপারে নেই যে টাকা পয়সা সব চুরি হয়ে গেছে, কিন্তু দুঃখ আমার এই ব্যাপারে যে আমাদের প্রতিদিন এত কষ্টের মধ্যে রেখে সব টাকা পয়সা তুমি লুকিয়ে রেখেছিলে। তুমি কি জানো, আমি সবসময় না খেয়ে কাজে যেতাম বলে আমার কোনো কাজেই মন বসতো না, এই কারণে দোকানেও কেউ আসতো না। তোমার জন্য আমার দোকানটা পর্যন্ত শেষ হয়ে গেছে। সবার কাছ থেকে টাকা ধার নিয়ে আমার নিঃশ্বাস পুরো বন্ধ হয়ে গেছে। আমি যা পরিশ্রম করতাম সব টাকা তোমার হাতে তুলে দিয়েছিলাম, কারণ এটা আমার কর্তব্য ছিল। আমি নিজে সমস্যার মধ্যে থেকেও তোমাকে খুশি রাখার চেষ্টা করতাম। এবার তুমি বুঝতে পেরেছো যে তোমার লোভের কারণে আমাদের কি পরিস্থিতিতে এনে দাঁড় করিয়েছো? এই কথা শোনার পর থেকে বেলা আরও কাঁদতে থাকে। শোনো বেলা, তুমি প্রত্যেক কথায় কথায় আমাকে ভয় দেখাতে না যে আমি বাপের বাড়ি চলে যাব, বাপের বাড়ি চলে যাব। আজ আমি তোমাকে বলছি, তোমার মতো স্ত্রী আমার জীবনে চাই না, যার মধ্যে টাকা পয়সার এত লোভ যে নিজের পরিবারের সমস্যা কখনো বোঝে না, তার থাকার কোনো দরকার নেই। চলে যাও আমার বাড়ি থেকে, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। না, এমনভাবে বলো না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। লোভ খুব খারাপ জিনিস হয়, আমাকে ক্ষমা করে দাও। আমি এতদিন তোমার আর মায়ের সাথে খুব খারাপ ব্যবহার করেছি। আজকের পর থেকে আমি আর কোনো দিন খারাপ ব্যবহার করব না, কোনো ভুল কাজ করব না। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তোমার কি মনে হয় তুমি তোমার ভুল বুঝতে পারলেই কি সবকিছু ঠিক হয়ে যাবে আগের মতো? এই লোভের বশে পড়ে আমি অনেক ভুল কাজ করেছি, কিন্তু এই চুরি আমাকে অনেক শিক্ষা দিয়েছে যে কখন কেমনভাবে ক্ষতি হয়ে যাবে সেটা কেউ জানে না। তুমি ঠিকই বলেছ, কিছু না কিছু টাকা পয়সা গুছিয়ে রাখা দরকার, যাতে দুঃখের সময় কাজে লাগতে পারে। কিন্তু এত লোভ হওয়ার কারণে আমি তো সব কিছু ভুলেই গেছি। কোনটা সুখ কোনটা দুঃখ আমি কিছুই বুঝতে পারিনি। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আমি আর কোনো দিন কিপটামি করব না, সবসময় বুঝে শুনে খরচা করব, আর দুঃখের সময় তোমার পাশে থাকবো। আমাকে ক্ষমা করে দাও। খোকা, বৌমা মন থেকে ক্ষমা চাইছে, একবার আমাদের ওকে ক্ষমা করে দেওয়া উচিত, ওকে একবার সুযোগ দেওয়া উচিত। ওকে তুই ক্ষমা করে দে খোকা। ঠিক আছে মা, এটাই শেষ সুযোগ। এরপর সমীর বেলাকে ক্ষমা করে দেয়। তারপর তারা খুশি খুশি থাকতে শুরু করে, আর তার দোকান আবারও আগের মতো ভালোভাবে বেচাকেনা শুরু হয়ে যায়।